আসসালামু আলাইকুম। ম্যাথ ম্যাজিক এক্স ব্যাকবেঞ্চের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ভূগোল ও পরিবেশ এই বইটার আমরা যে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা শুরু করছি, এইটার আজকে হচ্ছে আমাদের 3rd ক্লাস। এই অধ্যায়ে চেষ্টা করব যে তোমাদের সমুদ্র স্রোত বা ওশান কারেন্ট যেই টপিকটা আছে এইটা সম্পূর্ণ শেষ করার। ঠিক আছে, তো আমি যদি আজকে ক্লাস শুরু করি তাহলে ওগুলো আমরা গত ক্লাসে দেখছি। তো এইখান থেকে আমি শুরু করি। আমি পুরো হুবহু বইটাই নিছি, কারণ একটু বোঝানোর ব্যাপার আছে। ঠিক আছে, শর্টকাট হয় না এই অধ্যায়টায়, এর জন্য আমি বইটাই নেওয়ার চেষ্টা করছি। তো আমি যদি প্রথমে যাই যে হোয়াট ইজ ওশিয়ান কারেন্টস, এই সমুদ্র স্রোত এই জিনিসটা কি। তো আমি বইয়ের এখান থেকে পড়ি যে সমুদ্র স্রোতের প্রধান কারণ হচ্ছে বায়ু প্রবাহ। বায়ুর সহজ টার্ম হচ্ছে ধরো বাতাস। এই বায়ু প্রবাহ হচ্ছে সমুদ্র স্রোতের প্রধান কারণ। বায়ু প্রবাহ সমুদ্রের উপরিভাগের পানির সাথে ঘর্ষণ তৈরি করে এবং ঘর্ষণের জন্য পানিতে ঘূর্ণন তৈরি হয়। সাপোজ এইটা ধরো হচ্ছে একটা বালতি, ঠিক আছে, এই পর্যন্ত পানি ভরা। এখন তুমি কি করছো যে বাতাস দিচ্ছ হাত পাখা দিয়ে, বা ধরো একটা ফ্যানই এখানে সেটিং করছো, বাতাসটা এখানে আসতেছে, তাহলে তুমি কি দেখবা? তুমি দেখবা না এই যে এইরকম ভাবে যাচ্ছে বা এইরকম ওভারফ্লো করছে পানিগুলা। এই জিনিসটা যখন সমুদ্রের সাথে হয় তখনই এই জিনিসটাকে বলা হয় হচ্ছে সমুদ্র স্রোত। তাহলে সমুদ্র স্রোতটা কিভাবে তৈরি হয়? প্রথমে বায়ু প্রবাহ সমুদ্রের উপরিভাগ মানে উপরের পানিটার সাথে এক ধরনের ঘর্ষণ তৈরি করে, আর এই ঘর্ষণের জন্য পানিতে এক ধরনের ঘূর্ণন হয়। এই ঘূর্ণনের ফলেই সমুদ্র স্রোতের সৃষ্টি। তারপরে এই যে দেখো, ঘূর্ণনের এইখানে আরেকটা কথা আছে, স্পাইরাল প্যাটার্ন বা গাইড প্যাটার্ন। এটা আচ্ছা যাই হোক, এটার উচ্চারণটা আমি শিওর জানি না। স্পাইরাল প্যাটার্ন, এই প্যাটার্নে ঘূর্ণন হয়, এটাও তোমাদের জন্য এমসিকিউতে আসতে পারে। তো তারপরে বলছে যে সমুদ্রের পানি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলাচল করে, একে সমুদ্র স্রোত বলে। তারপরে বলছে যে সমুদ্র স্রোতের উষ্ণতার তারতম্য অনুসারে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উষ্ণ স্রোত আর একটা হচ্ছে শীতল স্রোত। তোমরা এই যে এই চিত্রটা আছে এইটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। এইখানে দেখাচ্ছে এই যে এইগুলা হচ্ছে উষ্ণ স্রোত, আর এই যে এইগুলো হচ্ছে শীতল স্রোত। এটা হচ্ছে তোমাদের কি বলে এমসিকিউতে একটা উদ্দীপক থাকতে পারে বা সৃজনশীলের কোনো উদ্দীপকের ক্লু হিসেবে থাকতে পারে। তো তারপরে যদি আমি যাই, তোমার এইখানে বলছে যে উষ্ণ স্রোতের ব্যাখ্যা দিছে আর শীতল স্রোতের ব্যাখ্যা দিছে। বলছে যে নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি হওয়ায় জলরাশি হালকা ও হালকা জলরাশি সমুদ্রের উপরিভাগ দিয়ে পৃষ্ঠ প্রবাহরূপে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এরূপ স্রোতকে উষ্ণ স্রোত বলে। এখন আমি এইখানে অনেক কথা বলছে, তাই না? এখানে নিরক্ষীয় অঞ্চল বলছে, মেরু অঞ্চল বলছে, এই জিনিসগুলো কি, এটা আমি এইটা যদিও দ্বিতীয় অধ্যায়ের পড়া, আমি জাস্ট শর্ট একটু সামারি দিচ্ছি। আমাদের পৃথিবীটাকে আমরা এইরকম গোল ধরি, ঠিক আছে, বৃত্তাকার মনে করি, কিন্তু আসলে পৃথিবীটা হচ্ছে উপবৃত্তাকার। আমরা তাত্ত্বিকভাবে আলোচনার জন্য ধরি যে পৃথিবীটা হচ্ছে তোমার বৃত্তাকার। তো এই বৃত্তাকার ধরার পর এই পাশটাকে ধরলাম আমি উত্তর সাইড, এইটাকে ধরলাম হচ্ছে দক্ষিণ, আর উত্তরের দক্ষিণের ডান পাশেরটা হয় পূর্ব আর বাম পাশেরটা হয় হচ্ছে পশ্চিম। এখন এই যে তুমি যত ধরনের রেখা পাবা, অক্ষরেখা, নিরক্ষীয় রেখা, এই সবগুলো হচ্ছে কাল্পনিক, ঠিক আছে।
এগুলো সব হচ্ছে কল্পিত, বাস্তবে এগুলো তুমি কখনো দেখতে পাবা না। এটা জাস্ট হচ্ছে তোমার তাত্ত্বিকভাবে হিসাব করার জন্য এই রেখাগুলো ধরে নেওয়া হয়। তো প্রথমে হচ্ছে নিরক্ষরেখা, তাই না? নিরক্ষর আগে আগে আমাদের দেখতে হবে অক্ষরেখা কি জিনিস। তো অক্ষরেখার দিকে যদি আমি চাই, বা এই অক্ষরেখার আরেকটা নাম হচ্ছে মেরু রেখা, ঠিক আছে? এই যে উত্তর আর এই যে দক্ষিণ, এই দুইটাকে কল্পনা করে যেই রেখা কল্পনা করা হয় সেইটাই হচ্ছে আমার অক্ষরেখা। এখানের মধ্যে এই যে উত্তর দিকে যে রেখাটা, এইটারে বলা হয় হচ্ছে সুমেরু, এটাকে বলা হয় হচ্ছে সুমেরু। আর এই দক্ষিণের রেখাটাকে বলা হয় হচ্ছে কুমেরু, কু, ঠিক আছে? তো এইগুলা হচ্ছে কাল্পনিক। এই যে অক্ষরেখা, এইটাকেই আবার বলা হয় হচ্ছে মেরু অঞ্চল। নিরক্ষরেখাটা কি? নিরক্ষরেখাটা হচ্ছে তোমার এই যে দুই অক্ষরেখা থেকে নির্দিষ্ট একটা দূরত্বে, মানে দুই পাশ থেকেই সেম, এক্সাক্ট মানটা আমার মনে নাই, এই দুই পাশ থেকে এটার পরিমাপটা হবে সেম, এইখানটাই হচ্ছে তোমার নিরক্ষরেখা, ঠিক আছে? তো এখন আমি এটা কাটি, ঠিক আছে? কাটার পর আমি বুঝাই এখন উষ্ণ স্রোতটা কি জিনিস। তো আমি যদি এতক্ষণ কথার একটা সামারি ক্রিয়েট করি, সামারিটা কি হবে, এইখানটা আমার হচ্ছে এটা উত্তর মেরু আর এটা হচ্ছে আমার দক্ষিণ মেরু, তাই না? আর ধরো এই দুইটা হচ্ছে আমার নিরক্ষরেখা, নিরক্ষ। এখন কি বলছে যে নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি হয়, মানে এই জায়গা দুইটাই হচ্ছে তাপমাত্রা টি দিয়ে প্রকাশ করলাম, তাপমাত্রা হচ্ছে হাই হওয়ায় জলরাশি হালকা হয়, মানে পাতলা পাতলা লাগে পানির লেয়ারটা, এবং এই হালকা জলরাশি সমুদ্রের উপরিভাগে পৃষ্ঠ প্রবাহ রূপে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তার মানে এই যে পানিটা যেহেতু হালকা, বাতাসের ধাক্কায় এরা হচ্ছে উপর উপর প্রবাহিত হয়। কোথায় প্রবাহিত হয়? এই যে দুইটা মেরু অঞ্চল আছে, এই দুইটা মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এর জন্য এইটাকে বলা হয় হচ্ছে উষ্ণ স্রোত। কেন উষ্ণ স্রোত? এই যে নিরক্ষীয় অঞ্চল, এইখান থেকে যে ফ্লো হয় এইখানের তাপমাত্রাটা বেশি, এর জন্য এটাকে বলা হয় হচ্ছে উষ্ণ স্রোত বা ওয়ার্ম কারেন্টস। বুঝে গেল? তারপরে বলছে তোমার শীতল স্রোত। হোয়াট ইজ শীতল স্রোত? মেরু অঞ্চলে শীতল ও ভারী জলরাশি জলের নিচের অংশ দিয়ে অন্তঃপ্রবাহ রূপে নিরক্ষীয় উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয়। তার মানে এই যে এটা আমার উত্তর মেরু, এটা হচ্ছে আমার দক্ষিণ মেরু। আগের বার আমি কি দেখলাম, এই নিরক্ষীয় অঞ্চল থেকে এই সাইডে আমার মেরু অঞ্চলে প্রবাহিত হবে, কিন্তু এখন ঘটনা উল্টে গেছে। এখন হচ্ছে আমার এই যে নিরক্ষীয় সরি এই যে আমার মেরু অঞ্চল, মেরু থেকে নিরক্ষীয় দিকে যাবে। তো আমরা কি জানি, এইখানটায় গরম ছিল, তাপমাত্রা বেশি ছিল, তো এইখানে অবশ্যই কম হবে। যখন কম থেকে বেশির দিকে যাবে তখন সেইটা হবে আমার শীতল স্রোত। বুঝে গেছে? আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। তারপরের টপিকটা হচ্ছে এই যে সমুদ্র স্রোতটা হয় আমার, এই সমুদ্র স্রোতের কারণ কি? কজ অফ ওশিয়ান কারেন্টস। প্রথমে বলছে যে নিয়ত বায়ু প্রবাহ। হোয়াট ইজ নিয়ত বায়ু প্রবাহ? দেখো এখানে লিখছে যে নিয়ত বায়ু প্রবাহই সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ। এসব বায়ু প্রবাহ সমুদ্র স্রোতের দিক ও গতি নিয়ন্ত্রণ করে। অয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু প্রবাহ ও অনুযায়ী প্রধান সমুদ্র স্রোতগুলোর সৃষ্টি হয়। এখন দেখো এখানে তিনটা বায়ুর কথা বলছে। একটা হচ্ছে অয়ন বায়ু। অয়ন বায়ু মানে হচ্ছে তোমার পূর্ব পশ্চিম দিকে, পূর্ব থেকে পশ্চিমে যেই বাতাসটা যায় সেটা হচ্ছে অয়ন বায়ু। পশ্চিমা বায়ু হচ্ছে পশ্চিম দিক থেকে যেই বায়ুটা ধেয়ে আসে। আর মেরু বায়ু মানে কি, এই যে দুইটা মেরু অঞ্চল, এই মেরু অঞ্চল থেকে
বায়ু প্রবাহ সামনের দিকে যাবে, ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চলের দিকে যাবে। তারপরে বলছে যে পৃথিবীর আহ্নিক গতির ফলে ফ্যারেলের সূত্র অনুসারে বায়ু প্রবাহের মতো সমুদ্র জল উত্তর গোলার্ধের ডান দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিক থেকে বেঁকে যায়, এর ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। তার মানে এইটা হচ্ছে আমাদের উত্তর গোলার্ধ, এইটা হচ্ছে আমাদের দক্ষিণ গোলার্ধ। কি হয়, এই যে ধরো এইখানে সমুদ্র আছে, এই সমুদ্রটা এই উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যাবে আর দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যাবে। এই কারণে এই যে ওয়েভের সৃষ্টি হবে। আর এইখানে তো আমাদের বলছে যে আহ্নিক গতি আর বার্ষিক গতি, এই দুইটা জিনিস কি। আহ্নিক গতি হচ্ছে তোমরা এটা সবাই জানো, ছোট থেকেই পড়ে আসছো যে আহ্নিক গতি হচ্ছে এই যে ধরো হচ্ছে এইটা হচ্ছে পৃথিবীর অক্ষরেখা, এই অক্ষরেখায় পৃথিবী ঘোরে, এটা হচ্ছে পূর্ব পাশ, এইটা হচ্ছে পশ্চিম পাশ, ঠিক আছে। এই পশ্চিম থেকে পূর্ব পাশে পৃথিবীর আবর্তন করতে সময় লাগে হচ্ছে তোমার 23 ঘন্টা কত মিনিট যেন। এই যে যেই গতিতে ও আবর্তন করে নিজ অক্ষরেখা, পৃথিবী নিজ অক্ষরেখায় আবর্তন করে, এইটা হচ্ছে আহ্নিক গতি। আরেকটা আছে তোমার হচ্ছে বার্ষিক গতি। বার্ষিক গতি কি জিনিস? বার্ষিক গতি হচ্ছে তোমার এই যে এটা ধরো হচ্ছে সূর্য, ঠিক আছে, এইটা হচ্ছে অক্ষপথ, অক্ষপথ না কক্ষপথ, এইটা হচ্ছে তোমার পৃথিবী। এই যে পৃথিবী পরিভ্রমণ করে সূর্যকে কেন্দ্র করে, এই যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত, এই দিক থেকে হচ্ছে ঘড়ির কাঁটা যায়, তার মানে ও ঘুরবে হচ্ছে এইভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যেই গতিটা হয় এটাই হচ্ছে আমাদের বার্ষিক গতি। এই বার্ষিক গতির কারণেই হচ্ছে আমাদের দিন রাতের কি বলে হ্রাস বৃদ্ধি হয়, ঋতু পরিবর্তন হয়। তো তারপরের কারণটাতে যদি আমি যাই, বলছে যে সমুদ্র জলের তাপমাত্রার পার্থক্য। ওই যে আমরা কি দেখলাম যে নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি থাকে আর মেরু অঞ্চলে তাপমাত্রা কম থাকে, এই কারণটা তো সমুদ্র স্রোত হয়। তো এখানে কি বলছে যে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণমণ্ডলে সমুদ্রের জল বেশি উষ্ণ বলে তা জলের উপরের অংশ দিয়ে পৃষ্ঠ প্রবাহ বা বহিঃস্রোত রূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। মানে এই যে মাঝখান থেকে এই যে মেরু অঞ্চলে আসে। অন্যদিকে মেরু অঞ্চল থেকে শীতল ও ভারী জলরাশি জলের নিচের অংশ দিয়ে অন্তঃপ্রবাহ রূপে বা স্রোত রূপে নিরক্ষীয় উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয়। এভাবেই উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। এইটা যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমি আরেকবার লাস্টবার বুঝাচ্ছি। ধরো এটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ওই যে দুই মেরু, উত্তর মেরু আর হচ্ছে দক্ষিণ মেরু, এটা হচ্ছে মেরু, আর এইটা ধরো হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। তো এইখানের তাপমাত্রাটা থাকে হচ্ছে বেশি, তো বেশি তাপমাত্রাটা কি হয় এইখানে প্রবাহিত হয়, আর এইখানের তাপমাত্রাটা থাকে হচ্ছে কম। এই বেশিটা হচ্ছে বহিঃপ্রবাহ মানে পৃষ্ঠদেশে উপরের অংশে প্রবাহিত হয়, আর এই যে নিচের অংশ দিয়ে এইখানে ঠান্ডা পানিটা নিরক্ষীয় অংশে চলে যায় স্রোত আকারে, এইটাই বলা হয়েছে। তো তারপরের পেজে যদি আমি যাই, এইখানে আরো কয়েকটা কারণ বলা হয়েছে। দেখো যে মেরু অঞ্চলে সমুদ্রের বরফ গলন, মেরু অঞ্চলের সমুদ্র বরফ কিছু পরিমাণ গলে গেলে জলরাশি স্ফীত হয় মানে ফুলে যায় এবং সমুদ্র জলের লবণাক্ততার পরিমাণ হ্রাস পায়, এর ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। আমরা কি জানি যে আমাদের টোটাল 97% পানি হচ্ছে লবণাক্ত, তাই না, আর 3% পানি হচ্ছে খাবার উপযোগী, খাবার বা ব্যবহার উপযোগী। এই 3% পানির মধ্যে আছে হচ্ছে তোমার নদ নদী, হ্রদ, বৃষ্টি আকারে যেই পানি পড়ে, জলীয় বাষ্প হিসেবে যেইগুলা জমা আছে, আর সাথে হচ্ছে বরফ হিসেবে যেইগুলা আছে। এই যে বরফ, এগুলো হচ্ছে মিঠা পানি। তার মানে যখন এই বরফগুলো গলে সমুদ্রে মিশবে, তার মানে কি সমুদ্রের পানি লবণাক্ত। এখন তুমি যদি লবণাক্ত পানির মধ্যে আরো মিঠা পানি দাও তাহলে পানির লবণাক্ততা হ্রাস পাবে,
এই জিনিসটাই বোঝাচ্ছে। তারপর আমাদের বলছে যে সমুদ্রের গভীরতার তারতম্য। সমুদ্রের গভীরতার তারতম্য অনুসারে তাপমাত্রার পার্থক্য হয়। অগভীর সমুদ্রের জল দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। তার মানে যেইখানে কম গভীর সমুদ্রটা ওইটার পানি হচ্ছে তাড়াতাড়ি গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়, তখন গভীরতর অংশের শীতল অংশ নিচে নেমে আসে। তার মানে এই যে ধরো এইটা হচ্ছে সমুদ্র, সব জায়গায় কিন্তু সমান গভীরতা না, এই জায়গায় একটু কম, এই জায়গায় একটু বেশি। তার মানে যখন এইখানটা উত্তপ্ত হয়ে যায় তখন কি হয়, এই শীতল অংশটা নিচে নামতে থাকে, নেমে আসে। এজন্য ঊর্ধ্বগামী ও নিম্নগামী সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। সমুদ্র পৃষ্ঠের গতি সবচেয়ে বেশি, তার মানে উপরের যেই গতিটা এটা হচ্ছে সবচেয়ে বেশি, আর সমুদ্রের 100 মিটার নিচ থেকে গতি কমতে থাকে। তার মানে সমুদ্রে তুমি যদি 100 মিটার নিচে যাও, এই 100 মিটার নিচ থেকে আস্তে আস্তে এই যে স্রোতটা যাবে এইটার গতি হচ্ছে কমতে থাকবে, স্পিড কমতে থাকবে। তারপরে দেখো যে তারপরে আমাদের বলছে হচ্ছে সমুদ্র জলের লবণাক্ততার পার্থক্য। সমুদ্র জলের লবণের পরিমাণ সর্বত্র সমান নয়। অধিক লবণাক্ত জল বেশি ভারী বলে তার ঘনত্ব বেশি। বেশি ঘনত্বের জল কম ঘনত্বের দিকে নিম্ন প্রবাহ রূপে প্রবাহিত হয় এবং সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। এর মানে হচ্ছে ওই যে আমরা পড়লাম যে নিরক্ষীয় অঞ্চলের জলগুলো হচ্ছে আমাদের হালকা, আর মেরু অঞ্চলের জলগুলো হচ্ছে আমাদের ভারী। তো এই যে যেই জলগুলো হচ্ছে ভারী সেই জলগুলো হচ্ছে তোমার মূলত ওইগুলাতে ঘনত্ব বেশি থাকে। এখন ঘনত্ব বলতে যদি তোমরা যেহেতু মানবিকের, তা আমি একটু একটু আলোচনা করি ঘনত্ব জিনিসটা কি। এই যে ধরো এই হচ্ছে একটা গ্লাস, দুইটা গ্লাস, এইখানে তুমি দিছো হচ্ছে এতটুক পানি, এইখানেও এতটুক পানি দিছো, কিন্তু এইখানে তুমি চিনি বা লবণ, ধরি আমি লবণ, লবণ দিছো হচ্ছে তুমি 10 চামচ, আর এইখানে দিছো হচ্ছে 1 চামচ। তো এইখানে এইটা দেওয়ার ফলে এইটা দেখবা যে বেশি ভারী, আর এইটা হচ্ছে পানিটা কম ভারী। এর মানে হচ্ছে এটা বেশি ঘনত্ব সম্পন্ন, এটা হচ্ছে কম ঘনত্ব সম্পন্ন। এই যে যেইখানে লবণাক্ত পরিবেশ এইখানে হচ্ছে জিনিসপাতি ভাসতে থাকে। তুমি বাসায় প্র্যাকটিস করে দেখতে পারো যে একটা গ্লাসে তুমি অনেকগুলো লবণ দিবা, লবণ দিয়ে একটা কিছু ছেড়ে দেখবো ওইটা নিচে ডুবতেছে না, ওটা উপরেই ভাইসে আছে। তো এইটা গেল। তারপরে আমাদের আছে যে ভূখণ্ডের অবস্থান, মানে জায়গা বিশেষের অবস্থান থেকেও এই জিনিসটা হতে পারে। তো কি বলছে, সমুদ্র স্রোতের প্রবাহ পথে কোনো মহাদেশ, দ্বীপ প্রভৃতি ভূখণ্ড অবস্থান করলে সমুদ্র স্রোত তাতে বাধা পেয়ে দিক ও গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। অনেক সময় এর প্রভাবে সমুদ্র স্রোত একাধিক শাখায় বিভক্ত হয়। তারপরে এই যে মাঝখানে যদি তোমার দ্বীপ থাকে বা কোনো মহাদেশ থাকে, তো এইসবের কারণে এই স্রোতটা যখন আসবে ওইখানে এসে আটকে যাবে। ঠিক আছে, এরকম আটকে যাবে, আটকে যাওয়ার ফলে কি হবে, এইখান থেকে একটা শাখা হবে, এইখান থেকে আরেকটা শাখা হবে, এই রকম বিভিন্ন শাখায় হচ্ছে ওর বিস্তৃতি হবে। তারপরে যদি আমি যাই, তারপরে এখানে বলছে যে সমুদ্র স্রোতের প্রভাব, কি কি প্রভাব হইতে পারে, যে নানাবিধ কারণে সমুদ্র স্রোতের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এলাকার উপর দিয়ে সমুদ্র স্রোত প্রবাহিত হয় সেখানের প্রত্যক্ষ প্রভাব পড়ে, মানে সরাসরি প্রভাব পড়ে। এই প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরি, আর পরোক্ষ মানে হচ্ছে আরেকজনের মাধ্যমে। তারপরে বলছে যে পৃথিবীর বিভিন্ন এলাকার জলবায়ু ও বাণিজ্যের উপর সমুদ্র স্রোতের প্রভাব অত্যাধিক, অনেক ধরনের প্রভাব ফেলতে পারে এই সমুদ্র স্রোতটা। এই প্রভাব, এই পয়েন্টগুলো মূলত আসে হচ্ছে তোমাদের ঘ নাম্বারে 4 মার্কের জন্য। ঠিক আছে,
তো তারপরে যদি আমি প্রভাবগুলো পড়া শুরু করি, এইখানে দেখো প্রথমে একটা প্রবাহ চিত্র দিছে। এই প্রবাহ চিত্রটা কি? বায়ু প্রবাহ সমুদ্রের উপরিভাগ স্রোত তৈরি করে নিরক্ষীয় অঞ্চল দিকে মেরু অঞ্চল যায়, মানে এই যে আমরা এতক্ষণ যা পড়লাম ওইটারই হচ্ছে একটা সামারাইজ দিছে। ওই যে নিরক্ষীয় অঞ্চলে কি উষ্ণ থাকে, উষ্ণ থেকে শীতলের দিকে যায়। মেরু অঞ্চলের ঠান্ডা পানি নিম্নগামী হয়, ওই যে মেরু অঞ্চল থেকে তল দিয়ে একটু আগে যে এটা বুঝাইলাম নিচে দিয়ে প্রবাহিত হয়ে নিরক্ষীয় অঞ্চলে যায়। সমুদ্রের অন্তঃস্রোত পার্শ্ববর্তী অল্প চাপ বিশিষ্ট এলাকায় জায়গা দখল করে। যেহেতু উপরের পানি সরে যায় তাই নিচের পানি উপরের দিকে উঠে যায়। আপওয়েলিং এর এটাকে বলে হচ্ছে আপওয়েলিং ও এর স্থান দখল করে। মানে এতক্ষণ আমরা যা পড়লাম এই জিনিসটাই আমাদের দেখাইছে, আর এই জিনিসটাই এইখানে বলে দিছে। কি বলছে যে সমুদ্রের উপরের সারফেস এবং নিমজ্জিত বা ডিপ স্রোত একসঙ্গে সঞ্চালন স্রোত তৈরি করে, যার ফলে সমুদ্রের জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। বুঝে গেছে? সমস্যা হলে জানাবা, পরের ক্লাসে ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করব। তারপরে এইখানে হচ্ছে আমরা ডিরেক্ট পয়েন্টগুলোতে যদি যাই তাহলে এইখানে দেখা যাবে যে উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাব। উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে কোনো অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায়, তাই শীতল অঞ্চলের উপর দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হলে শীতকালেও বরফ জমতে পারে না। বন্দরগুলো সারা বছর ব্যবহার করা যায়, যেমন উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে নরওয়ে ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূল শীতকালে বরফমুক্ত থাকে, কিন্তু একই অক্ষাংশে অবস্থিত কানাডার পূর্ব উপকূল বরফাচ্ছন্ন অবস্থায় দেখা যায়। এইখানে দেখো যে তোমাকে বলছে খ নাম্বারে প্রশ্ন করতে পারে বা গ নাম্বারে আসতে পারে যে নরওয়ে ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূলে শীতকালে বরফ মুক্ত থাকে, মানে বরফ থাকে না শীতকালে। কেন থাকে না? কারণ হচ্ছে এই যে উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে এই স্থানটা হচ্ছে বরফ মুক্ত থাকে। তারপরে বলছে যে তোমার শীতল সমুদ্র স্রোতের প্রভাব। শীতল সমুদ্র স্রোতের প্রভাবে কোনো অঞ্চলের শীতলতা বৃদ্ধি পায়, মানে ঠান্ডার পরিমাণ বাড়ে। যেমন শীতল ল্যাব্রাডোর স্রোতের প্রভাবে কানাডার পূর্ব উপকূলে ল্যাব্রাডোর দ্বীপপুঞ্জের নিকটবর্তী অঞ্চল সারা বছর বরফাচ্ছন্ন থাকে। তার মানে শীত গরম যেটাই হোক সবসময় ওই এলাকা বরফাচ্ছন্ন থাকে। কেন থাকে? শীতল সমুদ্র স্রোতের প্রভাবে। একই কারণে শীতল কামচাটকা স্রোতের প্রভাবে এশিয়ার পূর্ব উপকূলে কামচাটকা উপদ্বীপে শীতলতা বৃদ্ধি পায়। 3 নম্বরে বলছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর এর প্রভাব। সমুদ্র স্রোতের অনুকূলে নৌকা জাহাজ প্রভৃতি চলাচলের সুবিধা হয়, মানে যখন আমাদের পক্ষে থাকে। তবে শীতল সমুদ্র স্রোত অপেক্ষা উষ্ণ সমুদ্র স্রোতে জাহাজ ও নৌ চলাচলের সুবিধা বেশি, মানে ঠান্ডা থেকে গরমে নৌ চলাচলের সুবিধা বেশি। উত্তর আটলান্টিক সমুদ্র স্রোতের অনুকূলে পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে। শীতল স্রোতের গতিপথে তীব্র শীত ও হিমশৈলের জন্য জাহাজ চলাচলের অসুবিধা দেখা যায়। এইখানে দেখো একটা কথা বলছে যে হিমশৈল। এই হিমশৈল মানে হচ্ছে তোমার আইসবার্গ। এর মানে কি? এই যে শীতল সমুদ্র স্রোত এর ফলে হচ্ছে তোমার বিরাট বিরাট বরফ খণ্ড, হিম মানে হচ্ছে বরফ, শৈল মানে হচ্ছে পাহাড়ের ন্যায় এমন জিনিস। এ বিরাট বিরাট হিমশৈল হচ্ছে সমুদ্রে অবস্থান করে, ফলে হচ্ছে জাহাজ আটকে যায়। ওই যে তোমরা টাইটানিক ছবি দেখছো না, একটা বিরাট কি বলে হিমশৈল বা আইসবার্গে ওই টাইটানিক জাহাজ ভেঙে যায়, এই জিনিসটা হচ্ছে হিমশৈল। তো তারপরে যদি আমি তাকাই, তারপরে কি আছে যে আবহাওয়ার উপর প্রভাব। উষ্ণ সমুদ্র স্রোতের উপর দিয়ে প্রবাহিত হলে বায়ু প্রবাহ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে। এই উষ্ণ বায়ুর প্রভাবে উপকূল অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটে। যেমন উষ্ণ উপসাগরীয় স্রোতের উপর দিয়ে প্রসারিত বায়ু ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এর কারণ হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা পানি চক্র দেখছি না ছোটকালে, এখন মনে হয় ক্লাস 5-এ মনে হয় এই টপিকটা
আছে। এই পানি চক্র মানে কি, এইটা ধরো হচ্ছে একটা পুকুর, সমুদ্র, নদ নদী যাই ধরো, যখন অনেক গরম পড়ে তখন এখান থেকে বাষ্প আকারে পানিগুলো উপরে উঠে যায়, এরকম মেঘ আকারে জমা হয়। যখন এটার মাত্রা বেশি হয়ে যায় তখন এই পানি হিসেবে নামে, বৃষ্টি হিসেবে নামে পৃথিবীতে। তো এই কথাটাই এইখানে বলছে যে তোমার এই যে উষ্ণ হলে ওইখানের বায়ুর বা কি বলে জলীয় বাষ্পটা হচ্ছে বায়ুমণ্ডলে বেশি থাকে, ফলে হচ্ছে যখন ফিল আপ হয়ে যায় তখন ওই পানিগুলো আবার পৃথিবীতে রিটার্ন করে হচ্ছে তোমার বৃষ্টি হয়। এর জন্য ওই অঞ্চলটায় প্রচুর রকমের বৃষ্টি হয়। তার মানে উষ্ণ সমুদ্র স্রোতের এটা হচ্ছে একটা ব্যাড ইফেক্ট। ঠিক আছে, দুইটার মধ্যেই ভালো খারাপ দুইটাই আছে। ঠান্ডা পড়লেও তোমার হিমশীল হবে, সমস্যা হবে, তীব্র শীত হবে, আবার উষ্ণ বেশি হইলেও এরকম প্রচুর বৃষ্টিপাত হবে। তো তারপরে যদি আমি যাই, তারপরে তোমার এখানে বলছে যে অপরদিকে শীতল সমুদ্র স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু শুষ্ক বলে বৃষ্টিপাত ঘটায় না। তার মানে ওই যে যখন শীতল সমুদ্র স্রোত হবে তখন আর বৃষ্টিপাত হবে না, কিন্তু ওই যে হিমশৈলের জন্য আবার সমস্যা হবে। তারপরে বলছে যে যেমন কখনো শীতল মরুভূমির সৃষ্টি হয়, দক্ষিণ আফ্রিকার আতাকামা মরুভূমি শীতল পেরু স্রোত এর দ্বারা প্রভাবিত হয়। তারপরে বলছে কুয়াশা ও ঝড় ঝঞ্ঝা সৃষ্টি। এখানে কি উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চলে অল্প স্থানব্যাপী উষ্ণতার ব্যাপক পরিবর্তন দেখা যায়। এই অঞ্চলে ঘন কুয়াশা এবং ঘূর্ণিবাতের সৃষ্টির ফলে প্রবল ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয়, জাহাজ ও বিমান চলাচলে অসুবিধা দেখা দেয়। যেমন উত্তর আমেরিকার পূর্ব উপকূলে শীতল ল্যাব্রাডোর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে এবং এশিয়ার উপকূলে শীতল কামচাটকা স্রোত ও ব্যারিং স্রোত এবং উষ্ণ জাপান স্রোতের মিলনের ফলে এরূপ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। তার মানে আমরা এই যে কি দেখলাম, আরেকবার রিক্যাপ করি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু, এইটা হচ্ছে আমাদের নিরক্ষীয় অঞ্চল, এই দুইটা। তো কি হয়, এই নিরক্ষীয় অঞ্চল থেকে যখন মেরুর দিকে পানি স্রোত যায় এটারে বলি হচ্ছে আমরা উষ্ণ, আর এইখান থেকে যখন নিরক্ষীয়তে আসে তখন এটাকে বলি হচ্ছে আমরা শীতল। ফর এ সাডেন টাইম দেখা যায় যে এই দুইটা জিনিস কোনো না কোনোভাবে একই জায়গায় মিলিত হয়। এই মিলিত হওয়ার ফলে আবহাওয়ার একটা বিরাট দুর্যোগপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। এই জিনিসটাই এখানে বলছে, কুয়াশার সৃষ্টি হয় আর হচ্ছে ঝড় বা ঘূর্ণিবাতের সৃষ্টি হয়। তো তারপরে বলছে যে সমুদ্রের অগভীর মগ্ন চড়ার সৃষ্টি, উষ্ণ ও শীতল স্রোতের মিলন হলে শীতল স্রোতের সঙ্গে বাহিত বড় বড় হিমশৈল উষ্ণ স্রোতের প্রভাবে গলে যায়, ফলে হিমশৈলের মধ্যে অবস্থিত বিভিন্ন নুড়ি, কাঙর, বালি প্রভৃতি সমুদ্র তলে সঞ্চিত হয় এবং একসময় মগ্ন চড়ার সৃষ্টি হয়। নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে গ্র্যান্ড ব্যাংক ও সেবল ব্যাংক এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে ডগার্স ব্যাংক এগুলো মগ্নচড়ার প্রকৃষ্ট উদাহরণ। তার মানে এগুলো হচ্ছে এক একটা মগ্নচড়া। এই যে হিমশৈলগুলো উষ্ণ স্রোতের প্রভাবে গলে যায় এবং হিমশৈলের মধ্যে অবস্থিত নুড়ি, কাকর, বালি প্রভৃত সঞ্চিত হওয়ার ফলে কি হয়, মগ্নচড়ার সৃষ্টি করে। এর মানে হচ্ছে আমরা যেমন নদীতে জানি চর জাগে না, নদী ভাঙতে ভাঙতে চর জাগে, মানে ফিল আপ হয়ে যায়। এইরকম সমুদ্র হয়, যখন এমন হয় তখন ওইটাকে বলি হচ্ছে আমরা মগ্নচড়া। এগুলো অগভীর হয়। তারপরে বলছে যে মৎস্য ব্যবসার সুবিধা, অগভীর মগ্নচড়াগুলোতে প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন, এক প্রকার অতি ক্ষুদ্র উদ্ভিদ বা প্রাণী জন্মায় এবং বংশবৃদ্ধি করে। এই প্ল্যাঙ্কটন মাছের অতি প্রিয় খাদ্য। তোমাদের হয়তো বাস্তুতন্ত্র রিলেটেড একটা অধ্যায় আছে বোধহয়, তোমাদের না থাকলেও জীববিজ্ঞানে আছে। ওই বাস্তুতন্ত্র আমি যদি সামারি বলি, যে বাস্তুতন্ত্রটা হচ্ছে তোমার এমন যে
এই প্লাঙ্কটনদের খেয়ে মাছ, ছোট মাছ বাঁচে, ছোট মাছদের খেয়ে বড় মাছ বাঁচে, বড় মাছের আবার হচ্ছে মানে পুরো প্রকৃতির একটা হচ্ছে খাদ্য শিকলের মতো কাজ করে। ওই কথাটি এখানে বলছে যে মাছেদের প্রিয় খাবার হচ্ছে প্লাঙ্কটন। এই প্লাঙ্কটন মাছের অতি প্রিয় খাদ্য। এই মগ্নচড়াগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মাছ আহরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল ও জাপান উপকূলে পৃথিবীর অধিকাংশ মাছ ধরা পড়ে। তার মানে এইখানে যখন এই প্লাঙ্কটন গুলো হয় তখন মাছেরা এসে এখানে খায় এবং আমরা ওই মাছগুলো যায় ধরে ফেলি। তারপরে বলছে যে হিমশৈলের আঘাতে বিপদ। শীতল সমুদ্র স্রোতের সঙ্গে যেসব হিমশৈল ভেসে আসে সেগুলোর কারণে জাহাজ চলাচলে বাধার সৃষ্টি হয়। অনেক সময় হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে জাহাজ ডুবির ঘটনা ঘটে। ওই যে আমরা টাইটানিক পাহাড়ের খবর জানি, যেমন যুক্তরাজ্যের বিখ্যাত টাইটানিক জাহাজ 1912 সালে প্রথম যাত্রাতেই হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে সমুদ্রে ডুবে গিয়েছিল। বুঝে গেল? তো এতটুক ছিল হচ্ছে আমাদের আজকের পড়া। আশা করি তোমরা বুঝতে পারবে। এই এতক্ষণ যা পড়ালাম সব হচ্ছে মুখস্থ, ঠিক আছে? এই অধ্যায়টা যদি মুখস্থ করো তুমি এই অধ্যায় থেকে ইনশাল্লাহ 14-15+ নাম্বার তুলতে পারবা, ঠিক আছে? এইটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।